হ্যালো। হ্যাঁ রফিক। হ্যাঁ, একটা ভালো গয়নার সেট রেডি রাখো তো। আরে হ্যাঁ, বিয়ে শাদির ব্যাপার বোঝো তো। হ্যাঁ, আসছি, এক্ষুনি আসছি আমি। আজাদ, তোর বাবা তোকে ডাকছে। মা, তুমি তো জানো বাবার সামনে দাঁড়াতে আমার ভালো লাগে না, তবু বারবার কেন আমাকে বিব্রত করো? সেটা তাকে বুঝিয়ে বল। বাবার সঙ্গে কথা বলার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি মা, তুমি বুঝিয়ে বলো। কেউ কি কখনো কাউকে ভালোবাসে না? তাই বলে সেই মেয়ের কথা ভেবে সারাটা জীবন এভাবে নষ্ট করে দিবি? আমি তোর মা, আমারও কি কম কষ্ট হয় রে? কি করব, চেষ্টা তো কম করিনি। অদিতির বিয়ে দিয়ে দিল, প্রবাসী পাত্র, তারপর লেকচারার। মেয়ের গার্জিয়ানরা এত বড় শিক্ষিত ছেলেকে হাতছাড়া করতে চায়? মা, তুমি যাও তো। রোকেয়া, রোকেয়া। তোর বাবা ডাকছে, যাই।
কি কিছু বলছো না যে? আরে না না, তুমি যা ভাবছো তা না। ওই গবায়টার জন্য আমি আর ভাবি না। তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। সময় থাকলে আমি নিজেই যেতাম। অফিসের ধারে পাশে তো আর ছায়া ফেলবে না, তো অন্তত একটা উপকার করো। তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। এই কার্ডটা আজকে পেয়েছি, সম্ভবত কয়েকদিন আগেই পাঠিয়েছে। কিসের কার্ড? বিয়ের। কার বিয়ের কার্ড? আমার এক বন্ধু পাঠিয়েছে। আরে ওই যে আমাদের গ্রামের মতিন মাস্টার, যাকে তুমি মাস্টারদা বলে ডাকতে, তার মেয়ের বিয়ে। বড় সম্ভ্রান্ত বংশের মানুষ। শুনেছি মতিনের মেয়েটা একটা ওই গ্রামের কলেজেই শিক্ষকতা করে। হবে না? আদর্শ শিক্ষকের মেয়ে বাবার মতো তো হবেই। শোনো, গ্রামের মানুষের সঙ্গে একটু যোগাযোগ রক্ষা করতে হয়। মতিনের কাছে যে আমার কত ঋণ তা তোমরা বুঝবে না। তা আজাদকে কি করতে হবে? ও যাবে, বিয়েতে অ্যাটেন্ড করবে। কালই বিয়ে। আমি কেন বাবা? ব্যবসা, অফিস, কোনো কিছুর দায়িত্বই তো নিলে না। একটা কাজ অন্তত করো, বাপের ঋণ কিছুটা হলেও অন্তত শোধ হোক। গ্রামে কদিন ঘুরে এলে ভালোই লাগবে। আচ্ছা, তুমি কেমন মানুষ বলো তো? যাবো বললে কি হুট করে যাওয়া যায়? আরে যায় যায় যায়, ইচ্ছে থাকলেই হুট করে যাওয়া যায়। ওই ঘরে বসে থেকে থেকে তোমার ছেলেটি একটি মানসিক রোগীতে পরিণত হচ্ছে, বুঝলে? গ্রামে গিয়ে গ্রামের মানুষগুলোকে একটু দেখে আসুক, মনটা বড় হবে। ওই এক চিলতে রবীন্দ্রসঙ্গীত দিয়ে জীবন চলে না। রবীন্দ্রনাথ অনেক বড়, বিশাল প্রান্তর। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কাকে চান? মতিন স্যার বাড়িতে আছেন? জি, উনি আমার বাবা। আমার নাম আজাদ, আমি ঢাকা থেকে এসেছি। আপনি মিনাজ কাকা? হ্যাঁ। তুমি ফারুক না? জি। অনেক ছোট দেখেছিলাম তো খেয়াল নেই। আমি তো আপনাকে চিনতেই পারিনি। আচ্ছা, এই সব পড়ে আছে, লোকজন দেখছি না। আজ না তোমার বোন শাহানুরের বিয়ে? আসুন, বাবা ভিতরে আছে। মা, আর তুমি যাচ্ছ কেন? আজাদ ভাই, মিনাজ কাকার ছেলে। আপনি উঠবেন না, আপনি উঠবেন না। বসো বাবা। স্যার, কি হয়েছে আপনার? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। সব শেষ, মান ইজ্জত সব। বাবা, তুমি এখনই এলে বুঝি? তোমাদের বাড়ি যাওনি? জি না, সোজা আপনাদের এখানে চলে এসেছি। তুমি বসো বাবা। জি আচ্ছা। স্যার,
গত রাতে ডাকাতি হয়ে গেছে বাবা। বলেন কি? বিয়ের গয়নাগাটি, টাকা পয়সা সব আমার মেয়েটার কপাল পুড়েছে বাবা। বিয়েটা ভেঙে গেছে। ভেঙে গেছে? বিয়ে ভেঙে যাবে কেন? এটা তো একটা দুর্ঘটনা। ছেলের জন্য ক্যাশ 2 লাখ ছিল, অনেক কষ্টে জমানো টাকা বাবা। যৌতুক? বাবা তুমি চুপ করো তো। আজাদ ভাই আপনি ক্লান্ত, হাত মুখ ধুয়ে আসুন। কেমন আছে শাহানু? সবই তো শুনেছেন। স্যার বললেন বিয়েটা ভেঙে গেছে। সত্যি কি বিয়ে ভেঙে গেছে? ভেঙে যাবার কি আর বাকি আছে? ওরা স্পষ্ট জানিয়ে দিয়েছে সবকিছুর ব্যবস্থা না হলে মগের মুলুক পেয়েছে? আপনাদের আধুনিক সভ্যতা মগের মূল্যকেও হার মানায়। এ কিছুতে মেনে নেওয়া যায় না। তারপরও তো সবই মেনে নিতে হয়। তোমাদের এই মেনে নেওয়াটা অন্যায়। অন্যায় তখনই অন্যায় বলে চিহ্নিত হয় যখন কেউ তার প্রতিবাদ করে। আমাদের সে প্রতিবাদ করারও ক্ষমতা নেই। তুমি টিচার, তোমার কাছে মানুষ সেই শিক্ষাই আশা করে যা অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। আমি সাধারণ পরিবারের মেয়ে, বিয়ের পাত্রী হিসেবে এই সমাজের কাছে দায়গ্রস্ত পিতার কন্যা। সেখানে স্টুডেন্ট বা টিচার বলে কোনো পার্থক্য নেই। তোমার কাছে অন্তত সেই পার্থক্যটুকু আমি আশা করবো শাহানু। কত আশা নিয়ে ছেলেটা এসেছে, কি দুর্ভাগ্য আমার। এতদিন পরে এলো অথচ কোনো সমাদর করতে পারলাম না। আল্লাহর কাছে হাজারো শুকর করেন, আল্লাহ আপনার প্রাণ রক্ষা করেছেন। আল্লাহ যদি তৌফিক দেন নিশ্চয়ই সমাদর করবেন। সান্ত্বনা দিচ্ছ শাহানুর মা? শিক্ষক হয়ে সারা জীবন মানুষকে সান্ত্বনা দিয়েছি, সাহস দিয়েছি, আর আজ আমাকেই সান্ত্বনার বাণী শুনতে হবে? ভাবিনি কোনোদিন। আপাটার জন্য ভীষণ দুঃখ হয় আজাদ ভাই। বরপক্ষ খবরটা জানলো কিভাবে? ঘটকের কাছে রাতে ওরা খবরটা পেয়েছে। আজই ভোরে ছেলে বড় ভাই এসে বিয়েটা ভেঙে দিয়েছে। কেউ কিছু বললো না? বিয়েটা ঠিক করেছিলেন আমার মামা। মামার সঙ্গে ওদের অনেক কথা কাটাকাটি হয়েছে। ছেলে কি করে? শুনেছি ঢাকায় বনানীতে না কোথায় যেন বড় একটা অফিসে চাকরি করে। আমি বেশি কিছু জানি না, মামাই সব জানে। বারে, তোমার বোনের বিয়ে দিচ্ছ, ছেলের খোঁজ খবর নেবে না? মামার কথার উপর কেউ কখনো কথা বলে না। আর বাবা মাস্টার ছাড়া কিচ্ছু বোঝে না, খালি শাসন, কিছু বললেই বকা। ভয় কখনো কিছু জানতেও চায় না। তাই বলে পাত্র কোথায় কি কাজ করে জানবে না? বাবার কাছে ঠিকানাটা আছে, আমি নিয়ে আসি। মাই গড! চেনেন নাকি আজাদ ভাই? চলো। স্যার, আমি একটু পাত্রপক্ষের সঙ্গে কথা বলতে চাই আজই। কোনো লাভ হবে না বাবা। লাভ লোকসান পরে কথা, আমাকে যেতেই হবে। তুমি কি বলছো বাবা? অত দূরে যাবে কি করে? আমি যাব মা। ফারুক, তোমাকে যেতে হবে না, তুমি ঘটককে খবর দাও আমি বাড়ি যাচ্ছি। তুমি ঘটককে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসবে। যাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যাস নে, যাস নে আপনি ফারুক। নিষেধ করবেন না স্যার, আমি যাব। বিয়েটা যদি ভেঙেই যায়, জোড়া হয়তো লাগাতে পারবো না, ঘৃণা তো করতে পারবো। আপনি কি সত্যি ওখানে যাবেন? হ্যাঁ। ওর
ওরা যদি আপনাকে অপমান করে? অসম্ভব কিছু না। অপমান হতে পারেন জেনেও আপনি যাবেন? বাড়িতে বসে থেকেও কি অপমানিত হওনি শাহানু? অপমানের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, একবারও যা 10 বারও তা। আমরা আর আপনি কিন্তু এক কথা নয়। এক করে ভাবাটা কি খুব বেশি কিছু শাহানু? আমাদের জন্য অনেক। তাই যদি বিশ্বাস করো, অন্যায়কে অন্যায় হিসাবে চিহ্নিত করার জন্য একবার অন্তত প্রতিবাদ হওয়া দরকার। তোমাদের সে ক্ষমতা না থাকতে পারে, আমার আছে। আমি কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতা নই। সিরাজ ব্যাপারী বাড়িতে আছেন নাকি? সিরাজ ব্যাপারী, কে? আমি মহিঘটক। ওই, তুই কিন্তু কোনো কথা কবি না, তুমি ভিতরে যাও। আসসালামু আলাইকুম। ওনারে তো চিনলাম না। এ দূর যখন আইছি চিন পরিচিত ওই বই। আচ্ছা, ভিতরে চলেন। আসেন। বসেন। তুমি খারাপ হইলা কেন? তুমি গিয়ে বসো। মনে হয় রাগ কিছুটা কমছে। মেহমানদের যদি একটু নাস্তা পানির ব্যবস্থা করো। ঘটকের সঙ্গে লোকটারে তো চিনলাম না। তোমার এত চেনার প্রয়োজন নাই। বাড়িতে একজন নতুন মেহমান আসলো, তার পরিচয়টা জানবানো হয়ে যান। জানাজানির আগ্রহটা একটু কমাও, তাতে ব্যাপারী বংশের ইজ্জতটা বাড়বে। ইজ্জত আর থাকলো কই? হ্যাঁ? মানুষের জীবন যেখানে বাঁচে না, আপনি আছেন আপনার বংশ নিয়া। মাস্টার লোকটা মৃত্যু সজ্জায়, লেনদেনের ব্যাপারটা একটু পরে ভাবলে হইতো না? পক্ষ দিতেছ? শ্রেণী সংগ্রাম, নারী হয়ে নারীর পক্ষে ওকালতি। নারীরা কি মানুষ না? হ্যাঁ, মানুষই তো। দুইখান হাত, দুইখান পাও, মানুষই তো। তবে মেয়ে মানুষ। তা ভাই সাহেবের পরিচয়টা তো জানলাম না। উনি মতিন মাস্টারের আত্মীয়। এইখানে ঘটকালির কোনো প্রয়োজন নাই। যে মতিন স্যার আমার বাবার বন্ধু। আমার নাম কায়সার। বর্তমানে আমরা খুলনায় আছি, ব্যবসা করি। ব্যবসা? ব্যবসা জিনিসটা তো বড়ই ভালো। এর মধ্যে একটা খানদানি ভাব আছে। এই যেমন ধরেন আমার জান্নাতবাসী পিতা, উনিও ব্যবসা করতেন, আমিও ব্যবসা করি। শুধু পারলো না আমার ছোট ভাইটা। আর পারবে কি করে বলেন? এম এ পাস ভাইটা আমার কত বড় চাকরি করে, উপরিও পায়। উপরি? সম্মান, টাকা দুই আছে। এরকম এখন চাকরি পাইলে আপনিও করতেন। আমি এসেছি আপনার ভাইয়ের বিয়েটা ভেঙে যাওয়ার ব্যাপারে আলাপ করতে, চাকরির বিষয় নয়। বলেন কি? আমার ভাই রাজধানীতে অত বড় একটা পোস্টে চাকরি করে, আর আপনি বলেন এটা কোনো আলাপের বিষয় না? তাহলে তো আপনার সঙ্গে কোনো কথাই বলা চলে না। কিভাবে চলে? দেখেন ভাই সাহেব, মতিন মাস্টার শিক্ষক মানুষ জানি, কিন্তু আমাদের বংশের একটা ঐতিহ্য আছে। আমার পিতা বিবাহের সময় নানাজনের কাছ থেকে পেয়েছিলেন একটা ধান চালের গদি, আর আমিও শ্বশুর বাড়ির কাছ থেকে পেয়েছি ব্যবসার জন্য প্রচুর মূলধন। তা আমাদের বংশের ছোট ভাইকে তো আর ছোট করতে পারি না। দেখেন, সব দিক বিবেচনা করে আজ সকালেই আমাদের সিদ্ধান্তের কথা মতিন মাস্টারকে জানিয়ে দিয়ে এসেছি। তারপরে কি আপনার কিছু বলার আছে? বলছিলাম, একটা দুর্ঘটনা যখন ঘটেই গেছে, বিষয়টা একটু সহানুভূতির দৃষ্টিতে ভেবে দেখলে হতো না? মতিন মাস্টারের জন্য আমাদের বড়ই দুঃখ হয়, কিন্তু আমাদের ভাবাভাবির আর কিছুই নাই। ভাইটাকে নিয়ে তো আর আমরা নদীতে পড়ি নাই যে এভাবে বিয়ে শাদী করাইতে হবে।
মতিন স্যার কি মেয়েকে নিয়ে নদীতে পড়েছেন? তাহলে তো লেটার শুকিয়ে গেল। আপনাদের মতো আত্মীয় স্বজন থাকতে মতিন মাস্টার নদীতে পড়তে যাবেন কেন? ডাঙ্গার কি অভাব আছে? আমি একটু আপনার ভাইয়ের সঙ্গে দুটো কথা বলতে চাই। ও কি বলবে? আমি ওর মুরব্বী, বড় ভাই, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। সিদ্ধান্ত আপনিই নেবেন, আমি শুধু দুটো কথা বলতে চাই। সরল সোজা ভাই আমার, কি বলতে কি বলবে শেষে। কত বড় অফিসার, বেশ সুপ্রিয় পায়, 10 জনে একজন সে। আপনি নিশ্চিত থাকতে পারেন কি বলতে কি বলবে না। সিরাজ সাহেব, আপনার ভাইকে ডাকুন। মিরাজ, মিরাজ এদিকে আয়। আসুন মিরাজ সাহেব, বসুন। যা বস। আমি মিরাজ সাহেবের সঙ্গে আলাপ করি, আপনি একটু। যা বলতে হয় আমার সামনে বলেন। মিয়া ভাই, তুমি ভিতরে যাও। হ্যাঁ, আজ আপনার বিয়ে হবার কথা ছিল, বিয়ের সদাও সব হয়েছিল। জি। শুনেছি এঙ্গেজমেন্টও হয়ে গেছে। পাঞ্চিনি সে তো কবেই শেষ। মেয়ে যখন পছন্দ, আয়োজনও শেষ, স্ত্রী হিসেবে নিশ্চয়ই তাকে মেনে নিয়েছিলেন। জি। তাহলে বিয়েটা হলো না কেন? ডাকাতেরা সব মাল নিয়ে গেছিল। আপনার স্ত্রীকে তো আর নিয়ে যায়নি। তাহলে সেটা মুরব্বীদের ব্যাপার। মানে বাকি শুধু যৌতুক, তাই তো? আর যৌতুক বলছেন কেন? আইনের ফ্যাকরা আছে, বলেন উপহার, মানে ব্যাপার আর কি। সব পাবেন। হ্যাঁ, বলেন কি? জি, আপনারা যা যা পেতেন সব পাবেন, বরং কিছু বেশিই পাবেন। মিরাজ, জলদি ভিতরে যা, তোর ভাবিকে রান্না করতে বল, ওনারা খাওয়া দাওয়া করে যাবেন। তার দরকার হবে না, আমরা এক্ষুনি চলে যাব। জরুরি আলাপটা সেরে নি। যা, তুই ভেতরে যা, মুরব্বীতে সব কথা শুনতে হয় না। যা। একটা শর্ত আছে সিরাজ সাহেব। আবার শর্ত কেন? 3 মাস অপেক্ষা করতে হবে। যে 3 মাস? কমও লাগতে পারে, মতিন স্যার অসুস্থ, তার চিকিৎসা করাতে হবে, সময় তো একটু লাগবেই। অবশ্য এর জন্য বেশি কিছু পাবেন, ক্ষতিপূরণ। সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে গেলে এই ঘটক সাহেবই আপনার সাথে যোগাযোগ করবেন। উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। কদিন হয়ে গেল গবয়টা কোনো যোগাযোগ করলো না, একটা খবরও পর্যন্ত পাঠালো না। কোথায় থাকছে, কি খাচ্ছে, কে জানে। অত ভাবনার কিছু নেই। তোমার ছেলে দুগ্ধপোষ্য বালক নয় যে হাতের কাছে মাটি পেলে তাই কামড়ে কামড়ে খাবে। তাছাড়া আমাদের ঘরগুলো তো সব খালি পড়ে আছে, আর মতিন মাস্টার ওকে কি ছেড়ে দেবে ভেবেছ? দেখো কদিন লাগে ফিরতে। এই মা, তুমি লজ্জা পাচ্ছ কেন? স্যার, আমাদের মতিন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহানু, যার বিয়ে হবার কথা ছিল। কথা ছিল মানে? সে অনেক কথা। চলো তো। আসুন মাস্টারদা, এসো। কই গো, শুনছো? দেখো কারা এসেছে। আরে মতিন, কি ভাই, কি হয়েছে বলবে তো? মাস্টারদা ক্লান্ত, এখন কিছু জিজ্ঞেস করো না তো। ও আচ্ছা, এসো এসো এসো। চলো ভেতরে চলো। বসো। অন্ধকার ছাদে
কেউ এইভাবে একা দাঁড়িয়ে থাকে? একা আর থাকতে দিলেন কই? সারাক্ষণ এভাবে একা দাঁড়িয়ে থাকলে রাজ্যের দুঃখ এসে কাঁধে ভর করবে। তাই বুঝি নীরবতা ভাঙাতে এসেছেন? হ্যাঁ, কিন্তু যে দেহে দুঃখ বাসা বেঁধে নীরবতার শিল পাথরে মূর্তি করছে সারাক্ষণ, তাকে আপনি রুদবেন কি দিয়ে? কেউ কারো দুঃখকে রুখতেও পারে না, বাড়াতেও পারে না। যার যার অবস্থানই তার দুঃখ সুখের পরিমাপ করে। আমি সেই অবস্থানগত পার্থক্য নিয়ে ভাবছি শাহানু। ইয়েস, কাম ইন। আরে আজাদ, তুমি অফিসে? আশ্চর্য হয়েছে তো? না বাবা, আশ্চর্য হবার কিছু নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত অফিস করব। রিয়েলি? তোমার ব্যবসা শেয়ার করব বাবা। সত্যি বলছো? তোমার বনানী অফিসটায় বসবো। তুমি ইচ্ছে করলে এই অফিসেও বসতে পারো। না বাবা, আমি ওখানে বসতে চাই। ওকে, কবে থেকে বসতে চাও? তার আগে ওখানকার দায়িত্ব সম্পর্কে আমি জেনে নিতে চাই। সে সম্পর্কে তোমাকে ভাবতে হবে না, আমাদের সিনিয়র ম্যানেজার রহমান সাহেব সবকিছু তোমাকে বুঝিয়ে দেবেন। তবে একটা কথা, ওই অফিসের ব্যাপারে আমি যে কোনো সিদ্ধান্ত নেব তা তোমাকে মেনে নিতে হবে। অফকোর্স, অফিস চালাবে তুমি, সিদ্ধান্ত যা তা তো তোমাকেই নিতে হবে। এটা আমি আপত্তি করবো কেন? থ্যাংক ইউ বাবা। তুমি তাহলে রহমান সাহেবকে বলে দাও, ঠিক আছে, উনি নিজে দু একদিন আমাদের বাসায় এসে আমাকে যেন ফাইলপত্র বুঝিয়ে যান। এক্ষুনি বলে দিচ্ছি। বাবা, অবশ্যই কথাটা গোপন থাকবে। ঠিক আছে। আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ডাক্তার কি বললো স্যার? প্রেসক্রিপশন চেঞ্জ করে দিয়েছে, প্রবলেমটা এখনো কিছু আছে। আপনি ভেতরে যান স্যার। আচ্ছা, শানু, এসো। তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, বনানী অফিসের ম্যানেজার রহমান সাহেব। শাহানু, শাহানু ইয়াসমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা আমি বর্ষার কাছ থেকে অনেক শুনেছি। আমাকে আপনি তুমি করেই বলবেন। শাহানু, তুমি রহমান সাহেবের সঙ্গে বসে আলাপ করো, আমি স্যারের খাবারটা নিয়ে আসি। দাও, ওষুধগুলি দাও। আচ্ছা, তারপর? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সরি স্যার, 9:30টার পর অ্যাটেন্ডেন্স খাতায় সিগনেচার করা যাবে না। অর্ডার। সব অর্ডার সবার জন্য এক নয় মিস জয়া। আজ থেকে সব অর্ডার সবার জন্য সমান, বসের হুকুম। তোমার নামে আমি রহমান সাহেবের কাছে কমপ্লেন করব। উনি নেই স্যার, আজ থেকে রহমান সাহেব হেড অফিসেই বসবেন। নতুন ম্যানেজার, আপনি এলেই দেখা করতে বলেছেন। অর্ডার স্যার। নতুন ম্যানেজার? মে আই কাম ইন? আসুন। বসুন। আপনি তো মিরাজ সাহেব না? জি। কটা বাজে বলুন তো? 9:45। 45 মিনিট লেট। রোজই কি এমন হয়? জি না, মাঝে মধ্যে দু একদিন। মিস জয়া, অ্যাটেন্ডেন্স খাতাটা। চা খাবেন? জি না, পানি খাবো। মিস্টার মিরাজের জন্য এক গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দাও। জি ম্যাডাম। এ মাসের ছুটি ছিল 15 তারিখ পর্যন্ত, আজ 18 তারিখ। অফিসে জয়েন করলেন আপনি 2 দিন পর। এ মাসের ছুটি নেওয়ার আগে
আপনি অফিস করেছেন মাত্র 3 দিন। 3 দিনের একদিনও 9টায় হাজিরা নেই। এভাবে অফিস করেন বুঝি? বাইং সেকশনটা বোধহয় আপনিই দেখেন, তাই তো? জি। স্কাইলাইন প্রজেক্টের ইলেকট্রিক গুডস অ্যান্ড ইকুইপমেন্ট সাপ্লাইয়ের টোটাল ফাইলগুলো রেডি আছে উইথ ক্যাশ মেমো? জি। নেই, পানি খান। রিল্যাক্স, রুমে যান, ফাইলগুলো তৈরি করুন। তা মেয়েটা ট্যাকল করতে পারবে তো ম্যানেজার? তা পারবে স্যার। অফিসের প্রতিটি কাজ আমি তাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দিয়েছি। রিয়েলি মেয়েটি ব্রিলিয়েন্ট স্যার। হ্যাঁ, আজাদ, অফিসে তুমি কবে যাচ্ছ? কটা দিন যাক না রহমান চাচা, আমি তো আর ব্রিলিয়েন্ট নই। রয়্যাল বেঙ্গল টাইগ্রেস মালিকের গাড়িতে ব্যাপারটা কি দাঁড়ালো? রাধা বৃন্দাবনে চলিল। উনি কি আপনি জানেন উনি আমার বস আমাদেরও, তবে আপনার দরদটা একটু বেশি, এই আর কি। মালিকের ছেলের মতো বেশি ঘনিষ্ঠ হতে চেষ্টা করবেন না। মনে রাখবেন আপনি মালিক নন, কর্মচারী। আহা মীরা সাহেবকে অমন করে বলছো কেন? ছোট সাহেবের মতো উনি তো আর ব্যাচেলর নন, রীতিমতো এনগেজমেন্ট হয়ে গেছে। এ যাত্রা হয়নি, হবে। মাস 3 পরেই তো ঘরে বউ তুলে আনবেন। লজ্জা পেয়েছে। এত হাসির কি হলো শুনি? হাসবো না, গিয়ে দেখো বাবা মেয়ে গলা জড়াজড়ি করে কাঁদছে। তাই বলে তুই হাসবি? হাসবই তো, হাসবো না? মার দিয়েও কাঁদবে, মার খেয়েও কাঁদবে, তাহলে হাসবে কে বলো? আমারই তো হাসার কথা। আমার জয় পরাজয় দুই সমান, এক ছিলতে রবীন্দ্রসঙ্গীত, আমি কি না হেসে পারি? স্কাইলাইন প্রজেক্টের টোটাল ফাইলগুলো আপ টু ডেট নেই। ছুটিতে ছিলাম বলে কমপ্লিট করতে পারিনি। এর আগে শামীম কর্পোরেশন নামে একটি অফিসের ডেকোরেশনের ফার্নিচার ক্রয় বাবদ আপনি পারচেজ ফান্ড থেকে রিসিভ করেন 9 লক্ষ টাকা। সেই 9 লক্ষ টাকার হিসাব দেখাতে আপনার সময় লেগেছিল 4 মাস। প্রতিটি সাপ্লাইয়ের কাজে আপনার টোটাল ডেবিট ভাউচার সাবমিট করতে ডিলে করেন। কারেন্ট ফাইল তৈরি করতে আপনার সমস্যা কোথায়? এই অফিসের কাজটাই এমন। অনেক সময় দেখা যায় পার্টির ডিমান্ড লিস্ট অনুযায়ী সাপ্লাই দেওয়ার পরও অতিরিক্ত কিছু অর্ডার আসে, তখন আবার নতুন করে ফাইল তৈরি করতে হয়। তাই কাজের সুবিধার জন্য আমি একটু ডিলে করি, একবারেই ফাইলটা তৈরি করতে চাই। মিস্টার মিরাজ, রহমান সাহেব আপনাকে ছেলের মতো স্নেহ করতেন, তাই আপনার অনিয়মটাকে খুব বেশি কঠোরভাবে বিবেচনা করতেন না। কারণ তার সামনে আপনি এতটাই বিনয়ী থাকতেন এবং কিছু না বোঝার ভান করতেন, যার কারণে আপনার আসল রূপটা তার সামনে ঢাকা পড়ে যেত। আর ওটাই আপনার বড় অস্ত্র, যার শিকার অনেকেই। রহমান সাহেবও প্রতিনিয়ত বিভ্রান্ত হতেন। গত বছর পূরবী এন্টারপ্রাইজ নামে একটা মাল্টিপারপাস কোম্পানির ইলেকট্রিক গুড সাপ্লাই করতে আপনি ডিলে করেছিলেন। ওই কোম্পানির সঙ্গে হিসাব নিকাশের এক পর্যায়ে ওখানকার জেনারেল ম্যানেজারের সঙ্গে আপনার হাতাহাতি পর্যন্ত হয়েছিল এবং তখন আপনাকে থানায় যেতে হয়েছিল। আর এই রহমান সাহেবই আপনাকে তখন থানা থেকে ছাড়িয়ে এনেছিল। তারপরও এই রহমান সাহেবের সারল্যের সুযোগ নিয়ে আপনি এই ডিলে বিষয়ক জটিলতাটা কন্টিনিউ করেই চলেছেন। রহমান সাহেব কি আপনাকে এসব বলেছেন? বলতে হবে কেন? আপনি ছুটি শেষে অফিসে জয়েন করেছেন গতকাল,
আর আমি গত 4 দিন ধরে এই অফিসের নারী নক্ষত্র সব জেনে নিয়েছি, যা আপনার জানার কথা নয়। প্রতিটি টেন্ডারের মাল সাপ্লাইয়ের পুরো ডেবিট ভাউচার তৈরি করতে আপনি যে কারণে ডিলে করেন তার অর্থ হলো এই, একটি কাজ শেষ হতে না হতে নতুন আরেকটি টেন্ডার আসে, আর তখন সবাই ব্যস্ত হয়ে পড়ে নতুন অর্ডার নিয়ে। এই সুযোগে আপনি পুরনো কাজের ডেবিট ভাউচার তৈরি করতে গিয়ে কিছু ডুপ্লিকেট ক্যাশ মেমো সংগ্রহ করেন, যার সঙ্গে মূল মেমোর সম্পর্ক কম। আর শুভঙ্করের ফাঁকিটি ওখানে, আপনাকে বিশ্বাস করে কেউ তা তলিয়ে দেখে না। অসম্ভব। সম্ভব মিস্টার মিরাজ, আপনার পক্ষে সবই সম্ভব। পূরবী এন্টারপ্রাইজের ডেকোরেশন খাতে ইলেকট্রিক পাম্প এবং এসি ক্রয় বাবদ আপনি খরচ দেখিয়েছেন 2623 নাম্বার মেমোতে 4,28,020 টাকা। এই ডুপ্লিকেট ক্যাশ মেমোটি আপনি ডেবিট ভাউচারে সংযুক্ত করেছেন। কিন্তু মূল ক্যাশ মেমোর নাম্বার 2621, যা আমি সংগ্রহ করেছি যেখান থেকে মালগুলো পারচেজ করা হয়েছে সেখান থেকে। এতে পারচেজ রেন্টের অনেক হেরফেরই রয়েছে, খোঁজ নিলে হয়তো আরো হেরফের পাওয়া যাবে। এরপরও কি আপনি বলতে চান অসম্ভব? উপরি খেয়ে খেয়ে সবকিছুতেই উপরি খোঁজেন না? আমি জানি কেউ যখন নিজেকে অন্যের কাছে প্রকাশ করে তখন সে উঁচু বৃক্ষের আকার ধারণ করে, কিন্তু সে নিজেও জানে না সামান্য ঝড়ও সেই বৃক্ষের মূল শুদ্ধ উপড়ে ফেলতে পারে। সরি ম্যাডাম। আপনি আসুন। এতে কান্নার কি হলো? কাকা, আমি যে পাচ্ছি না কাকা। এও কি সম্ভব যাকে নিয়ে স্বপ্ন দেখেছি ঘর বাঁধবো, একটা অতি সাধারণ ঘর, কিন্তু কিন্তু তারই মুখোমুখি হয়ে বারবার আমাকে কোন পরীক্ষা দিতে হচ্ছে কাকা? ভেঙে পড়ছো কেন মা? এত দুর্বল হলে চলবে না, তোমাকে শক্ত হতে হবে, প্রচন্ড শক্ত। শক্ত হতে গিয়ে আমাকে এতটাই কঠোর হতে হবে যদি জানতাম, তাহলে 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 আমি এত বড় দায়িত্ব কাঁধে নিতাম না কাকা। আমাকে তুমি ক্ষমা করো কাকা, ক্ষমা করো। বাবা, তুমি আমার ছেলের মতো, তোমার কাছে হাত জোড় করি, তুমি আমার মেয়েটাকে আর কষ্ট দিও না বাবা। স্যার, যারা আপনাকে পথে বসিয়ে দিল, আপনার মেয়ের স্বপ্নের ঘর এক কথা ভেঙে দিতে চাইলো, হাতে পেয়েও প্রতিশোধ নেওয়ার সুযোগটা মিস করবেন স্যার। একজন মানুষ কখনো সুযোগ পেয়ে তার শত্রুকে আঘাত করে না, যে করে সে মানুষ না। যে অমানুষ তার সঙ্গে কি মানুষের আচরণ চলে স্যার? মাস্টারদা, উনি এখানে? হ্যাঁ, মিনাজ সাহেবের ছেলে। নাম শুনেছি, সে তো আজাদ আবেদিন। হ্যাঁ, উনিই আজাদ আবেদিন। বলেন কি? ওনার নাম তো কায়সার, খুলনায় থাকে। আমি ওনাকে খুব ভালো করে চিনি। মাথা ঠিক আছে তো? কাকে কি বলেন মিরাজ সাহেব? আসলে আপনার বিয়েটা পিছিয়ে যাওয়ার পর আপনি কেমন যেন উল্টো পাল্টো বকছেন। বিশ্বাস করুন, এই কায়সার সাহেবের সঙ্গে কিছুদিন আগে আমার পরিচয় হয়েছিল। অসম্ভব! আমরা এতদিন ধরে কাজ করছি, আমরা চিনলাম সেদিন, আর আপনি তো ছুটিতে ছিলেন, তখন উনি এসেছিলেন, কিন্তু আপনি জয়েন করার পর আজ ছোট সাহেব প্রথম এলেন, আর আপনি কিনা বলছেন খুলনার কোন কায়সার সাহেব। আরে মাথায় গন্ডগোল না থাকলে এসব কথা কি কেউ বলে? জি শুনুন, যা বলেছেন আমাকে বলেছেন, অন্য কাউকে বলেন না কেন, লোকে আপনাকে নির্ঘাত পাগল বলবে। তাহলে কায়সার কে? আর আপনাকে সালাম দিয়েছেন। যান, খুলনার আপনার ওই কায়সার সাহেব একটু মোলাকাত করে আসেন।
দেখাতে পারিনে কেন প্রাণ খুলে গো তারে দেখাতে পারিনে কেন প্রাণ কেন বুঝাতে। মনের ভেতর দুঃখ পুষে আপনি কি সুখ পান? দুঃখ বসে সুখ পায় এমন কথা কেউ কোনো কালে শুনেছে? তাহলে নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন কেন? আমার কষ্টটা কি তোমার কষ্টের চেয়ে তো বেশি? বেশি কিনা জানি না, তবে আমাকে সুখী করার জন্য আপনার এত যে আয়োজন, আমার যদি ক্ষমতা থাকতো আপনার দুঃখ আমি শেয়ার করতাম, কিন্তু এই ক্ষুদ্র জীবনে আমার সে সাধ্য কোথায়? নিজের ভুল বোঝার সাধ্য যখন তোমার হয়েছে, তখন আশা করি এমন কোনো কঠিন কাজ নাই যা তুমি পারবে না। তবে কাজটা শুরু হওয়া দরকার আগে। একটা চারা গাছ একদিনে বড় হয় না, ধীরে ধীরে তার জায়গা দখল করে নেয়। স্যার, মাটি যদি উর্বর না হয়, তেঁতুল গাছ আর কাঁঠাল গাছে কোনো তফাৎ নেই। সঠিক পরিচর্যার অভাবে ফলন হবে না। সেটা কি গাছের অপরাধ স্যার? মানুষ তো আর বৃক্ষ নয়। মানুষের বিবেচনার শক্তি আছে, যে বিবেচনায় পিতাকে সম্মান করে, মাতাকে মাথায় তুলে রাখে। সেখানে নারী পুরুষ কি আর আলাদা কেউ? স্যার, জন্মের পর আমি কি জানতাম কি আমার বাবা, কি আমার মা, কাকে কতটুকু সম্মান করতে হবে? বাবা মায়ের পবিত্র অবস্থান সম্পর্কে যারা আমাদের শেখালেন, তারা যদি সাধারণ নারী পুরুষের অবস্থান সম্পর্কে শেখাতে ভুল করেন, তাহলে এই সমাজে ছেলে এবং মেয়ের সত্যিকারের অবস্থান নির্ণয় করা কি আমাদের বিবেচনায় থাকে স্যার? তোমারই অফিসে তোমারই বস একটি মেয়ে, তারপরেও কি নারীর অবস্থান সম্পর্কে তোমার সংশয় থাকে? না স্যার, থাকে না। বস নারী কি পুরুষ সেটা কেউ বিবেচনা করে না। বিবেচনাটা হয় তখনই যখন কোনো মেয়েকে পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়। পিতার ঘর, স্বামীর ঘর, এই কনসেপ্ট বর্জন করতে হবে। সব ঘর মানুষের ঘর, এই ধারণা অর্জন করো। ভারসাম্যহীন ভোগের আকাঙ্ক্ষায় মুরব্বী আশ্রিত যে সমাজে অদৃশ্য নিয়ন্ত্রণকারীদের শক্তি প্রবল, তাকে বর্জন করবে কে স্যার? তোমরা, তোমাদের মতো যারা ভুলকে ভুল হিসেবে চিনতে পেরেছো তারা। এক্সকিউজ মি স্যার, তাহলে তো প্রথমে আপনাকে আমার বর্জন করতে হয়। মানে? আমাদের মতন মানুষ প্রতিনিয়তই লড়াই করেছে সমাজতন্ত্রের চেতনায়, জয়ী হয়েছে কখনো কখনো। সেই চেতনার বুকে শ্বাসরোধ করে চেপে বসে আছে আপনাদের গড়া আকাশ ছোঁয়া বহুতল ভবন, পুঁজিবাদী শোষণ। অত উঁচুতে বসে চাইলে কি সব বর্জন করা যায় স্যার? এটা কি? একটা আবেদনপত্র। কোনটা অর্জন আর কোনটা বর্জন, এটা না বোঝার অনেক যন্ত্রণা স্যার। যদি বুঝতে পারতাম তাহলে এভাবে আপনার মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে তুচ্ছ করতাম না। আমাকে ক্ষমা করবেন স্যার। রেজিগনেশন? শুনলাম ওরা হঠাৎ চলে যাচ্ছে। হ্যাঁ, মাস্টারটাই চলে যেতে চান। তাই বলে আজই? আজই বিকেলে ট্রেনে যাচ্ছে। খামাখায় জটিলতা বাড়িয়ে লাভ কি? বাবা জানে? বাসায় এলে জানতে পারবে। এখনই জানানো দরকার। আবার ঝামেলা বেড়াতে চাস? না, ঝামেলা দূর করতে চাই। হ্যালো? না না, ওদের এভাবে চলে যাওয়াটা ভালো দেখাচ্ছে না। আজাদ, মেয়েটাকে তুমি যখন এতদূর নিয়ে এসেছো, তখন তুমি যেভাবে চাইবে সেভাবে হবে। আমি বরং খুশিই হব।
আজাদ ভাইকে দেখছি না যে। দুপুরে বাসায় ফিরেই তোমাদের কথা জিজ্ঞেস করছিল, তারপর কোথায় যেন গেল। ঘরেই তো থাকার কথা। ঘরে নেই। মনে হয় ড্রাইভারকে ডাকতে গেছে। উপরি রেজিগনেশন লেটার গ্রহণযোগ্য নয়।